সেদিন আর আমরা কেউ কাজে বেরোতে পারিনি। শুধু মনে হচ্ছিল কোনো একটা খবর আসবে। ঠিক রাতের দিকে খবর এলো, পিসে মশাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পিকলু বাড়িতে ঢোকার মিনিট 10 মধ্যে বুকে অসহ্য ব্যথা ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। মৃণাল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম এত জীবন্ত স্বপ্ন এর আগে আমি কোনোদিন দেখিনি। তোরা হয়তো আমায় ভুল বুঝলি। আমি শুধু চেয়েছিলাম পিকলু শেষ সময়ে তার বাবার পাশে থাকুক। এই যা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। মৃণাল হাত বাড়িয়ে ওই অদ্ভুত মূর্তিটা নিতেই কোনো ধারালো অংশে আঘাত লেগে ওর হাতটা কেটে গেল। কিসের মূর্তি ওটা? রাতে সিংবঙ্গার জঙ্গলে যাওয়া নিষেধ কেন? কোন রহস্য লুকিয়ে আছে পলাশ বাড়িতে? জানতে হলে শুনতে হবে আজকের গল্প। অনিন্দিতা নাথের কলমে গল্প সিংবঙ্গার চর। লেখিকা অনিন্দিতা নাথের জন্ম সোদপুর, উত্তর 24 পরগনায়। বর্তমানে গুড়গাঁওয়ের বাসিন্দা। নবরজ পত্রিকা, বৃশ্চিক রহস্য, রোমাঞ্চ সংকলন সহ অনেক পত্রপত্রিকায় তাঁর লেখা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এই কাহিনীর প্রধান চরিত্র নিলয়, গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে হ্যাপি, ঋষিতা, কৌশিক, অতনু, নীল, বিশ্বজিৎ, অভিজিৎ, প্রীতম, কুন্তল, প্রিয়ম, শুভদীপ্ত, সৌরভ ও মলয়। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা অনিন্দিতা নাথের কলমে গল্প সিংবঙ্গার চর। অদ্ভুত একটা দোকান। কাঠ পাথর দিয়ে তৈরি করা বিভিন্ন ছোট বড় মূর্তি সাজানো দোকানের সামনে। কিছু মুখোশও রয়েছে। গলায় ক্যামেরা ঝোলানো ছেলেটা সেই রকমই একটা কাঠের মূর্তি নেড়ে চেড়ে দেখছিল। শহর থেকে কয়েকজন বন্ধু এসেছে এই অনামী গ্রামের মেলা দেখতে। ছেলেটার অন্য জিনিসগুলোর প্রতি তার কোনো খেয়াল নেই। মেলার এই দোকানটা একটু কোণের দিকে, লোকজন সেরকম আসে না। মেলার আলোর ছিঁটে ফোটাও এদিকে নেই। কাঁপা কাঁপা কুপির আলোয় দোকানটা বড় রহস্যময় দেখাচ্ছিল। দোকানের পেছনে একটা ছোট্ট ঘর, ঘরের ভেতর থেকে রান্না করার শব্দ ভেসে আসছিল। ছেলেটা গলা তুলে প্রশ্ন করল, ও দাদা, এটা কত করে? এই জিনিসের অনেক দাম, তুমি কিনতে পারবে না, অন্য জিনিস নাও। অন্ধকার ঘর থেকে আরো একজন বেরিয়ে এলো। লোকটার শরীরে মাংস বলতে কিছু নেই। হাড়ের উপর চামড়াটার আস্তরণ কোনো মতে আটকে আছে। সারা শরীরে অজস্র বলি রেখা। এক টানে ছেলেটার হাত থেকে মূর্তিটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ছেলেটা পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নিল। ওর মুখ থেকে একটা যন্ত্রণাক্লিষ্ট শব্দ বেরিয়ে আসতেই দেখল হাতের তালুর উপর একটা গভীর ক্ষত। পেছন থেকে ওর বন্ধুরা ডাক দিল, ওদিকে অন্ধকারে কি করছিস? আরে এদিকে আয় না রে, ছোড়া শুরু হয়ে গেছে, এদিকে আয়, ঠিকই ক্যামেরাটা নিয়ে আয়। দোকানি ঘরের থেকে উঁকি দিয়ে ছেলেটার দিকে তাকালো। তার মুখে একটা বিশ্রী হাসি। বিড়বিড় করে বলল, দেবতা তার ভোগ ঠিকই খুঁজে নিয়ে আসে। হাত ঝাড়তে ঝাড়তে ছেলেটা এগিয়ে গেল বন্ধুদের দিকে। এক বন্ধু প্রশ্ন করল, কি হলো রে তোর হাতে? এত রক্ত কাটলো কিভাবে ভাই? ছেলেটা বিরক্ত হয়ে বলল,
আরে ওই দোকানে একটা শোপিস খুব পছন্দ হয়েছিল, দোকানদারটা কোনো মতে বিক্রি করতেই চাইলো না, এমন জোরে টান দিল হাতটা কেটে গেল। ওরা খেয়ালও করল না অন্ধকারে ছেলেটার ছায়ার সঙ্গে গা মিলিয়ে একটা লম্বাটে ছায়া ওর পিছু পিছু চলছে। আজ আর বাস পাবে না, কাল একদম ভোরে একটা বাস আসবে, তবে সেটা মাঝপথে নামিয়ে দেবে। ওখান থেকে এই 1 কিলোমিটার হাঁটা বা রিক্সা করলে তবেই পলাশবাড়ি যেতে পারবে। আমাদের তিনজনের মাথায় চিন্তার ভাঁজ পড়ল। রাস্তাঘাট চিনি না, আর এই পথে লোকজন বড় কম, কাকে জিজ্ঞাসা করব? হারি বিপদে পড়লাম তো, কাউকে চিনি না, এখন পিসির বাড়ি পৌঁছাবো কিভাবে? স্টেশনে যাও, দেখো টিকিট বাবু যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে। আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগোলাম, যদিও স্টেশন মাস্টার কোনো পথ বাতলে দেন। টালির চালের একটা ঘরে মোটা কালো ফ্রেমের চশমা পরা মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বসেছিলেন। আমাদের দেখেই উঠে দাঁড়িয়ে বললেন, আরে নীলু, তুই এখানে? খানিকক্ষণ চেয়ে থেকে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। চঞ্চল কাকা, তুমি এখানে? চঞ্চল কাকা আমার ছোটকার প্রাণের বন্ধু, ছোটবেলা আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। কাকা, তোমাকে এত বছর পর আবার দেখতে পাবো ভাবিনি। সত্যি কি সব দিন ছিল। গোল তো বিদেশে চলে গেল, আমি ওই চাকরি নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। তা গোল কেমন আছে? গোল, পুরো নাম গোলক চক্রবর্তী, আমার ছোট কাকা। ভালো আছে। আমাদের দুজনের চোখ মুখ পুরনো স্মৃতিচারণে উজ্জ্বল হয়ে উঠছিল। কাকা প্রশ্ন করলেন, তোরা এখানে? সব ঘটনা খুলে বলতেই হেসে উঠলেন, বললেন, ও কাল সকালে তো একজনকে সঙ্গে দিচ্ছি, তাকে নিয়ে চলে যাস। কিন্তু আজ রাতে। কাকা চুপ করে গেলেন। এতক্ষণে এটা আমার মাথায় ঘুরছিল, তাই তো রাতে থাকবো কোথায়। কাকা কিছুক্ষণ চুপ থেকে ঘর থেকে বেরিয়ে হাঁক পাড়লেন, পটলা, এই পটলা। 1 বছর 26-এর ছেলে ছুটে এলো। বলো কাকা। হ্যাঁ শোন, আমার আত্মীয়রা কাল সকালে পলাশবাড়ি যাবে। ওই রাস্তায় 2 বার বাস বদলাতে হয়। কেয়াতলা থেকে পলাশবাড়ির বাস পাবি, ওদের ওই বাসে তুলে দিয়ে আসবি কালকে, বুঝেছিস? ছেলেটা আমাদের দিকে উঁকি দিয়ে দেখে বলল, আচ্ছা কাকা। তারপর উনি দুটো 100 টাকার নোট বের করে বললেন, আর শোন, এই নে, কেষ্টর দোকান থেকে কচুরি, মিষ্টি আর চা নিয়ে আয়। পটলা বেরিয়ে গেল। কচুরির নাম শুনে খিদেতে পেট ডেকে উঠল। শুভেন্দু ছোট বেঞ্চের উপর বসে বসে কি যেন ভাবছিল। কাকাকে আসতে দেখেই বলল, আজ রাতে থাকবো কোথায়? আমার বাড়িতে নিয়ে যেতাম তোদের, কিন্তু কাল সকালে কলকাতার হেড অফিসে যেতে হবে। রাতের ট্রেনে বেরিয়ে যাব। তোরা একটা কাজ কর, একটা রাত এই ঘরে কোনো মতে কাটিয়ে দে। আর তোদের সাথে পটলা থাকবে। ভোর 6টায় বাস ছাড়ে, তোরা বরং 5:30টায় বেরিয়ে যাস। খাওয়া দাওয়া সেরে আমরা স্টেশনের ঘরে বসে আছি। দিনের বেলা গরম থাকলেও বিকেলে অল্প বৃষ্টি হওয়ায় রাতের দিকটা বেশ ঠান্ডা হয়ে গেছে। ফাঁকা স্টেশন আর দূরে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠের অপূর্ব সৌন্দর্য দেখে মন এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠেছিল। এমন সময় পটলা এসে হঠাৎ মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি হলো? দরজা বন্ধ করলে কেন? দেখলাম পটলার মুখ ফ্যাকাশে। বিড়বিড় করে বলল, গ্রামে গঞ্জে অনেক কিছু দেখতে পাওয়া যায়, খুব সাবধানে থাকতে হয়। কত লোক কাটা পড়ে, অ্যাক্সিডেন্ট, ওরা বুঝতে পারে না ওরা মরেছে, রাতে পথে পথে ঘুরে বেড়ায়। পথের ক্লান্তিতে শুভেন্দু মৃণাল ঘুমিয়ে পড়েছিল। মাটির উপর ঢালাও পাতা হয়েছে। পটলা শুয়ে শুয়ে বলল, তুমি এসব নিয়ে বেশি ভেবো না, খুব সাধারণ ঘটনা, শুয়ে পড়ো। বিছানায় শরীর রাখতে ক্লান্তি নেমে এলো। পটলা খুব জোরে জোরে নাক ডাকছিল। সেই শব্দে আমার ঘুম আসছিল না।
না, কিছুতেই ঘুম আসছিল না। তাই জানালার ধারে দাঁড়ালাম। স্টেশনের সামনে ফাঁকা মাঠ, আগাছা, জঙ্গলে ভরে গেছে। এখন রাতের অন্ধকারে সেদিকে চোখ গেল। অন্ধকারে ঝোপ জঙ্গলের মধ্যে সেদিকে তাকিয়ে বুক শুকিয়ে গেল আমার। সে ঝোপের আড়াল থেকে দুটো কমলা আলো ধক ধক করে জ্বলছে। ভালো করে দেখে মনে হলো এক নারী অবয়ব সেখান থেকে একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো বড় ভয়ঙ্কর। ছিটকে পড়লাম বিছানায়। পটলা ঘুম চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? কাঁপা কাঁপা হাতে ছাদের দিকে ইশারা করলাম। পটলা টেবিল থেকে চশমা তুলে নিয়ে সেদিকে তাকিয়ে দেখে চাপা স্বরে বলল, তাই তো বললাম, ওদিকে ভুলেও দেখো না। বলেই হাত সরিয়ে নিল। আমি মেঝেতে বসে আছি, বুক ধকধক করছে। বারণ করলেও চোখ আবার চলে গেল। সেদিকে তাকিয়ে দেখি কোথায় কি, আকাশে তখনই সাদা রঙের আঁকিবুকি কেটে বিদ্যুৎ ঝলসে উঠল। আমি আর কিছু না বলে কাঠ হয়ে বিছানায় পড়ে রইলাম। রাতে ভালো ঘুম হলো না। সকালে উঠে বাইরে তাকিয়ে দেখি দিগন্ত রেখার দিক লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। ভোর হওয়ার আগেই পটলার সঙ্গে বেরিয়ে পড়লাম। একটা লড়ঝড়ে বাস আসতেই উঠে বসলাম। বাসে উঠে আমার চক্ষু ছানা ভরা হয়ে গেল। ছাগল, ভেড়া, মুরগি সব রয়েছে বাসের পেছন দিকে, আর তার সঙ্গে উৎকট গন্ধ। বাসের সামনের দিকে আমরা বসলাম। মৃণাল প্রশ্ন করল, হ্যাঁ রে পটলা, আমরা কটা নাগাদ পৌঁছাবো? কয়েক কিলোমিটার ভালো রাস্তা, কিন্তু তারপর থেকে মাটির এবড়ো খেবড়ো রাস্তা। ওদিকে সাবধানে গাড়ি চালাতে হয়, না হলে বাস উল্টে যায়। আশা করছি দুপুরের মধ্যে পৌঁছে যাব। মাটির রাস্তায় ধুলো উড়িয়ে বাস ছুটে চলেছে। আমরা ভালো করে চোখ, নাক, মুখ ঢেকে বসলাম। রাস্তার ধারে ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইউক্যালিপটাস, শিশু গাছের দল। প্রচুর ভিড়, চাপাচাপি করে বসেছি। গাড়ি খানিকক্ষণ চলতেই দেখলাম পটলা ধীরে ধীরে নাক ডাকছে। হঠাৎ দেখি বাসের গতি কমিয়ে দিল। সামনের দিকে তাকিয়ে দেখি মাটির রাস্তা ছেড়ে অমসৃণ রাস্তায় এসে পড়েছে আমাদের গাড়ি। আকাশের দিকে তাকিয়ে একটু অবাক হলাম। ঘোলাটে হয়ে এসেছে চারিদিক, ঝড় আসছে। কিছুক্ষণ পর কন্ডাক্টর চিৎকার করে উঠল, কেয়াতলা, নামুন নামুন নামুন। পটলা ঘুমিয়ে পড়েছিল। কেয়া শুনেই হুড়মুড়িয়ে নেমে পড়ল বাস থেকে। আমরাও নামলাম ওর পিছু পিছু। আকাশ কালো করে এসেছে, চারিদিকে লোকজন নেই। পেছনে একটা মাটির চালাঘর, সম্ভবত কোনো চায়ের দোকান ছিল। এদিকে লোকজন তেমন আসে না, তাই এভাবে পড়ে আছে। এই ঝড়ের মধ্যে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। পটলা বলল, হ্যাঁ, ও এসে গেছি আমরা। প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপর পলাশবাড়ির বাস পাবো। এই ঝড়ের মধ্যে এগোলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা এখানে একটু অপেক্ষা করি, ঝড় কমলে না হয় এগোবো। কথা শেষ হওয়ার আগেই দেখলাম কালচে রঙের দৈত্য যেন রাস্তার অন্য পাশ থেকে ছুটে আসছে আমাদের দিকে। হাওয়ার প্রকোপে দাঁড়িয়ে থাকা মুশকিল, চারিদিক ধুলোয় একেবারে ভরে আছে। পটলা আমাদের দুজনকে নিয়ে সেই মাটির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই গুমোট অন্ধকারে আমরা 4 জন ভূতের মতো দাঁড়িয়ে রইলাম। বাইরের ঝড়ের শোঁ শব্দ। পটলা আর শুভেন্দু দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে যাতে খুলে না যায়। ধুস, ছুটিতে এত দূর আসার পরিকল্পনাটা নিশ্চয়ই শুভেন্দু তোর মাথা থেকেই বেরিয়েছিল। আমি বসে শরীর থেকে ধুলোর স্তূপ ঝাড়ছি। বললাম, গাড়ি নিয়ে এলে কাল রাতের মধ্যে পৌঁছে যেতাম, তা না করে বাসে করে ভেঙে ভেঙে যাব। এখন বোঝো।
কথার মাঝখানে এই লড়ঝড়ে বাসের হর্ন আর কন্ডাক্টরের ডাক শুনে পটলা বেরিয়ে গেল। বাস দাঁড়িয়ে পড়ল। আমরা উঠে পটলাকে বিদায় জানালাম। পলাশবাড়ি পশ্চিমবঙ্গে হলেও ঝাড়খণ্ডের একদম বর্ডারে। শুভেন্দুর পিস্তুত বোনের বিয়ে, সেই উপলক্ষেই আমরা তিনজনে মিলে যাচ্ছি। ওর পিসেমশাই অনেকবার করে শুভেন্দুকে আসার জন্য ফোন করেছিলেন, ওর সঙ্গে আমরাও জুড়ে গিয়েছি। প্রায় ঘন্টা দিনেক বাস যাত্রার পর শরীরের সব হাড় একত্রিত করে ধুলো আর বালির মধ্যে বাসটা নামিয়ে দিতেই দেখি উল্টো দিকের রাস্তায় আদুল গায়ে আমাদের বয়সী ছেলে একটা লাঠি হাতে। শুভেন্দুকে দেখে এই ছুটে এসে জড়িয়ে ধরল। ওহ শুভদা, এখন এলে? বাবা কখন থেকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। শুভেন্দুও ছেলেটাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, ক্লু। মাটির রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। মাঠের মধ্যে দিয়ে সরু আলপথ, দূরে মাঠের মধ্যে অনেক লম্বা লম্বা ত্রিপল খাটানো। পিকলুকে জিজ্ঞেস করলাম, এগুলো কি রে, সার্কাস এসছে নাকি? না না, মেলা এসেছে, রাতের বেলা দেখবে কেমন আলো ঝলমল করবে। এই গ্রামে বেশিরভাগ বাড়ি মাটির, ঘরের চালগুলো এত নিচু যে মাথা নিচু করে ঢুকতে হয়। শুভেন্দুর পিসির বাড়ির সামনে এসে দাঁড়াতেই মনে হলো যেন ছোটবেলার আঁকার খাতা থেকে উঠে এসেছে। পাশে একটা বিশাল বড় পুকুর, সেখানেই জলের মধ্যে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে। মৃণাল পাশ থেকে বলল, তুই কি এই পুকুরে স্নান করার কথা ভাবছিস? আমি কিছু উত্তর দেওয়ার আগেই পিকলু বলল, ওই পুকুরে কেউ স্নান করে না। শুভেন্দুর চোখে একটা চাপা আতঙ্ক দেখতে পেলাম। ফিসফিসিয়ে বলল, অনেক বছর আগে বুয়া পিসি এ বাড়িতে ঘুরতে এসে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে ওখানে আর কেউ নামে না। গ্রামের লোকেরা ব্যবহার করলেও এ বাড়ির কেউ ওই পুকুরের ধারে কাছে আসে না। বাড়িতে ঢুকতেই বুঝলাম সারা বাড়ি বিয়ের জন্য তৈরি হয়ে গেছে। প্যান্ডেল করা হয়েছে বাড়ির পেছন দিকে। আমরা একটা মাটির ঘরে নিজেদের জিনিসপত্র রেখে বাইরে আসতেই দেখি আমাদের খাবার দাবার পিসি সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। খাবার শেষ করে আমরা বিশ্রাম নিতে গেলাম। ঘুম ভেঙে উঠে দেখি বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। বাড়ির সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। শুভেন্দু বলল, চল তো মেলার দিক থেকে ঘুরে আসি, ঘরে বসে একেবারে বোর লাগছে। পিকলুকে সারা বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। বেরোতে যাচ্ছি ঠিক তখনই পিসে মশাই পেছন থেকে ডেকে বললেন, কোথায় যাচ্ছিস? মেলার দিক থেকে একটু ঘুরে আসি। কিছুক্ষণ থেমে কি যেন চিন্তা করে পিসে মশাই বললেন, আচ্ছা শোন, মেলার শেষ দিকে জঙ্গল, বুঝলি? ওদিকে একদম যাবি না। আর ওদিকে একটা দোকান বসে, ওখান থেকে কিচ্ছু কেনার দরকার নেই। অদ্ভুত সব জিনিসপত্র বিক্রি হয় ওখানে। কি আছে ওদিকে? আমার প্রশ্ন শুনে পাশের ঘর থেকে পিসি বললেন, ওদিকে বোঙার থান, নির্দিষ্ট দিন সময় ছাড়া ওই থানে যেতে নেই। কাল সকালে আমরা সবাই বোঙাকে পুজো দিতে যাব, তখন যাস। মনের মধ্যে আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু বাড়ির ভেতর থেকে পিসিকে কেউ ঠিক তখনই ডাকলো। উনি ভেতরের দিকে চলে গেলেন। আমরা মেলার দিকে পা বাড়ালাম। খানিক দূর এগোতেই মাঠে এসে পৌঁছলাম। রং বেরঙের আলো জ্বলছে, ভোজপুরি গান বাজছে। মেলায় ঢুকে খানিক আশাহত হলাম। চোখ টানল ছৌ নাচের মঞ্চ। মেলাটা স্থানীয় কিছু লোকরা হাতে বানানো জিনিসপত্রই বেশি। তবে আমাদের চোখ টানল মেলার একেবারে কোণার দিকে বসে থাকা একটা দোকানের দিকে। এগোতে গেলে শুভেন্দু বলল, পিসি বারণ করেছিল কিন্তু। কিনতে বারণ করেছে, দেখতে নয়, চল তো। আমরা দেখলাম পুরনো জিনিস দিয়ে কোণের দোকানটা পুরো ভর্তি। ছৌ নাচের মুখোশ, কাঠের মাটির বিচিত্র সব মূর্তি আর পাথরের উপর রং করা শোপিস। দোকানটা মেলার এমন দিকে যে সাধারণ লোকজনের চোখে পড়ে না। আমরা তিনজন দোকানটার সামনে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছি। শুভেন্দুর একটা টুপি খুব পছন্দ হলো। আমি একটা সুতোর কাজ করা পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু মৃণাল একটা শোপিসের দিকে এক দৃষ্টে চেয়ে আছে।
অদ্ভুত একটা কাঠের মূর্তি। মূর্তিটা কিসের বলতে পারবো না। মূর্তির ওপরের অংশ অনেকটা শালিগ্রাম শিলার আকারের, পেটের অংশ বেশ মোটা, পা থেবড়ে বসে আছে, সারা মুখে একটা চোখ, আর কিচ্ছু নেই। দেখেই সারা শরীর কেঁপে উঠল, অনেকটা লাফিং বুদ্ধার মতো। শিরশিরে একটা অনুভূতি হয় সেটা দেখলে। মৃণাল দেখি সম্মোহিতের মতো ওদিকেই তাকিয়ে আছে। মৃণাল জিজ্ঞাসা করল, দাদা ওটার দাম কত? কোনটা দাদা? ওই কোণের দিকের মূর্তিটা। দোকানে একটু ঝুঁকে হ্যারিকেন নিয়ে এগোনোর আগে মৃণাল মূর্তিটা তুলে নিল। সাথে সাথে ওর মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। মূর্তির পেছন দিকে ধারালো অংশে হাতটা কেটে গেছে। লোকটা হাই হাই করে উঠল, আরে কি করো, ওটা অনেক দাম, ওটা কিনতে পারবে না। কেন কিনতে পারবো না মানে এটা কি? মৃণালের গলার স্বরটা কেমন যেন লাগলো। মনে হচ্ছিল ভেতর থেকে ফুঁসছে, ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছিল ওর হাত থেকে। পকেট থেকে রুমাল বার করে ওর হাতটা মুছে দিলাম। ওর সেদিকে কোনো দৃষ্টি নেই। আমি ওটা কিনবো, কত টাকা দাম নেবে বলো? লোকটা দাঁড়ি গোপ ভর্তি ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আবছা অন্ধকারে সেই হাসি আমাদের সবার চোখেই ধরা পড়ল। মৃণালের কি হলো জানি না, ও মূর্তিটা তুলে আছাড় মেরে ভাঙতে গেল। তখনই ঘরের ভেতর থেকে এক অতি বৃদ্ধ মানুষ বেরিয়ে এসে বলল, ও কাজ ভুলেও করো না, সব বলা হবে। আমরা সবাই কেমন যেন অবাক হয়ে গেলাম। মৃণাল দোকানের বৃদ্ধের কথা যেন শুনতে পেল না। ওর চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমরা মৃণালের হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে লাগলাম। কি দরকার ছিল এসব করার? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না মৃণাল। ওর হাত দিয়ে তখনও রক্ত ঝরছে। একবার পেছন ফিরে তাকিয়ে একবার দেখলাম দোকানদার একটা অদ্ভুত চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। পরদিন থেকে বিয়ের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লেও আমরা ঘরবন্দি হয়ে রইলাম। রাত থেকে মৃণালের ধুম জ্বর, এমনকি সকালে বোঙার থানে যাওয়া হলো না। ঠিক করলাম পরশু বেরিয়ে যাব। সঙ্গে আনা ওষুধ খেয়ে মৃণালের জ্বর নামলেও কিছুক্ষণ পরপর ঘুরে ঘুরে জ্বর আসতে লাগলো। বুঝলাম ও হাঁটা চলার মতো অবস্থায় না এলে ওকে নিয়ে বাড়ি ফেরা অসম্ভব। বউ ভাতের দিন, ছেলের বাড়ি বেশ দূরে থাকায় দুপুরে সবাই বেরিয়ে পড়ল। আমরা তিনজন আর পিসি আর পিসেমশাইয়ের ভাই সুবিমল কাকা বাড়িতে রয়ে গেলাম। উনি খুবই অসুস্থ, ঘর থেকে বিশেষ বেরোতে পারেন না। পিসেমশাই যাওয়ার আগে দুঃখ করছিলেন এত দূরে এসে আমরা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম না। সেদিন বিকেলের পর থেকে মৃণালের শরীরটা ভালো ছিল। কয়েক রাত আমাদের একেবারে ঘুম হচ্ছিল না। মৃণালের শরীর ঠিক দেখে মরার মতো ঘুমিয়েছি। রাত তখন 2টো। বৌভাত খেয়ে সবাই ফিরে এসেছে। লোকজনের কথাবার্তার আওয়াজ শুনে আমাদের ঘুম ভেঙে গেছে। উঠে দেখি বিছানা খালি। প্রথমে ভাবলাম ও হয়তো বাথরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ এলো না দেখে খোঁজ করতে মাথায় হাত। সারা বাড়িতে মৃণালের কোনো চিহ্ন নেই। কোথায় গেল ছেলেটা? খোঁজ করতে করতে একটা বাড়ির পেছন থেকে বিকলুর চিৎকার ভেসে এলো, শুভদা শিগগিরই এদিকে এসো। আমরা সবাই ছুটে গিয়ে দেখি ঠান্ডার মধ্যে জ্বর নিয়ে মৃণাল আদুল গায়ে বাড়ির পেছন দিকে কি একটা ঝোপের ধারে কি যেন একটা কোলে নিয়ে বসে আছে। আমরা ছুটে গেলাম সেই দিকে। এই মৃণাল, তুই এখানে কি করছিস? মৃণাল আমাদের দিকে ফিরল, কিন্তু ওর চোখের দৃষ্টিটা কেমন যেন। ফ্যাস ফ্যাসে স্বরে বলল, ও ডাকছিল। কে? পুরা পুরা। মৃণাল দুহাতের মধ্যে সেই মেলায় দেখা মূর্তিটা ধরে আছে। শুভেন্দুর পিসি চিৎকার করে উঠলেন, কি সর্বনাশ! বুড়াকে এখানে কে আনলো? বসত বাড়ির মধ্যে, ওকে তো আনতে নেই। বলেই মুখে আঁচল চাপা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। পিসেমশাই এসে বললেন, ওকে আগে ঘরে নিয়ে যাও, কাল সকালে বোঙার থানে নিয়ে যেতে হবে। আমি প্রশ্ন করলাম,
আর এই মূর্তিটা? পিসেমশাইয়ের মুখটা রক্তশূন্য দেখাচ্ছিল। ও মূর্তি যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে, শুধু চিনিয়ে দিয়ে গেল। এবার ওর গন্ধে। পিসেমশাই চুপ করে গেলেন। বাড়ির সবার মুখে কেমন যেন আধার নেমে এলো। আমরা কিছুই বুঝতে পারলাম না। পিকলু বলল, শোনো, আজকে রাতে মৃণাল দাদাকে একটু চোখে চোখে রেখো। শুভেন্দু ওর হাতটা ধরে বলল, কি হয়েছে একটু খুলে বলবি পিকলু? তোমার ঘরে গিয়ে বসো, আমি সব বলছি। ঘরে আসতে কিছুক্ষণের মধ্যে মৃণাল ঘুমিয়ে পড়ল। পিকলু সবার অলক্ষ্যে আমাদের ঘরে এসে উপস্থিত হল। ভনিতা না করেই পিকলু শুরু করল, এখানকার প্রধান উপজাতি মুন্ডাদের ধর্মীয় দেবতার নাম হল সিংবোঙা। পশু পাখি বলি দিয়ে এই দেবতার পুজো হয়। শারহুল, কাঠলেটা, যমনানা, খাড়িয়া, সুরবাহী, ঝান্ডা পূজা, মারা পূজা, তারপরে গড়াইয়া পূজা, শারুল পূজা, করম পূজা, এইসব পরবে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। লাল মোরগের রক্ত দিয়ে প্রথমে বোঙাকে স্নান করানো হয়। মুন্ডারা বিশ্বাস করে যে এই রক্ত পান করে বোঙা ওদের পাপমুক্ত করেন। তবে এর একটা নিয়ম আছে, বলি দেওয়ার পর বোঙার থানে কেউ থাকে না, তখন বুড়া ওই জঙ্গলটা পাহারা দেয়। বুড়া বোঙার পোষা অপদেবতা। আমি জিজ্ঞাসা করলাম, যদি কেউ দেখে নেয়? হ্যাঁ, তখনই হবে আসল বিপদ। এ ঘটনা বহুদিন আগের। মুন্ডা সমাজে একটা নিয়ম প্রচলিত আছে, মৃতের সৎকারের পর একদিন ঘরে আগুন জ্বালানো হয় না। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা চিড়ে, গুড়, কলা, ফলমূল খেয়ে থাকে। মৃত্যুর 10 দিন পর্যন্ত লবণ, তেল ও হলুদ ছাড়া রান্না করা এই নিরামিষ খাবার গ্রহণ করে। পরিবারের মৃত সদস্য বা আত্মীয়দের আত্মার জন্য বসত ঘরের মধ্যে একটি জায়গা এরা নির্দিষ্ট করে রাখে, বুঝলে? এই জায়গাটিকে তারা পবিত্র মনে করে। তারপর সেই আত্মীয়দের উদ্দেশ্যে অশৌচ তোলার পর বোঙার থানে পুজো দিয়ে আসে। ঘটনার সূত্রপাত হয় অনেক বছর আগে। মুন্ডাদের মোড়লের বাড়িতে কেউ মারা গিয়েছিল। তখন গ্রামে কোনো এক পরব চলছিল। বাইরে থেকে কিছু লোক এসেছিল গ্রামে পরব দেখতে। ওরা মোড়লদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। যখন মুন্ডাদের ওই নিয়মের কথা শুনল, ঠিক করে যে লুকিয়ে বোঙার থানে গিয়ে দেখবে। অত রাতে জঙ্গলে ঢুকে বোঙার থান খুঁজে পাওয়াটা প্রায় একরকম অসম্ভব। মোড়লের ছোট ছেলেকে টাকা দিয়ে বশ করে তারা। সে রাতে ওরা ঢুকেছিল জঙ্গলে? গিয়েছিল, কিন্তু মোড়লের ছোট ছেলে ছাড়া আর কেউ ফিরতে পারেনি। পিকলু আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। আমরা কান খাড়া করে আছি। বাইরে কারোর থপথপ করে পায়ে চলার শব্দ শুনতে পেলাম, যেন ভারী একটা শরীর কেউ টেনে টেনে চলছে। হ্যারিকেনের স্বল্প আলোয় পিকলুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ফিসফিসিয়ে বলল, বুড়া এসেছে। আমার চোখের সামনে ওই মূর্তিটির ছবি ভেসে উঠতে সারা শরীর কেমন যেন হিম হয়ে এলো। আমরা কাঠ হয়ে বসে আছি। তখনই খুট করে একটা শব্দ হলো, আর চোখের পলকে মৃণাল ঘর থেকে বেরিয়ে গেল। আমরা পেছনে ছুটে গেলাম, কিন্তু হাত 10 দূরে দেখি একটা সবজে চোখ মাটি থেকে 2 হাত উপরে ভেসে রয়েছে। সেই চোখের দৃষ্টি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মৃণাল অন্ধকারে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, আর সেই চোখটাও। আমরা এগোতে গেলে বাড়ির সবাই এগিয়ে এসে বাধা দিয়ে বলল, না না, ওদিকে গিয়ে লাভ নেই। ওদিকে এত ঘন জঙ্গলের মধ্যে এত রাতে গিয়ে আরো একটা যদি বিপদ ডেকে আনবে, এগুলো ঠিক না। না না, যেতে হবে না, যেতে হবে না, ওদিকে যাওয়ার কোনো দরকারই নেই। সারা রাত বাড়ির প্রতিটা লোক জেগে রইল। আমি আর শুভেন্দু দাওয়ায় বসেই রইলাম।
সকালের দিকে একটু হালকা চোখ লেগে এসেছিল, তখনই পিকলুর চিৎকারে মৃণালদা, মৃণালদা! চোখ খুলে দেখি আমাদের সামনে মৃণাল হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওকে দেখে লাফিয়ে উঠলাম। এই মৃণাল, কোথায় ছিলি তুই সারা রাত? হ্যাঁ, কি শুরু করেছিস বলতো? ওর চেহারায় গত কয়েকদিন জ্বরে ভুগে যে একটা ক্লান্ত ভাব ছিল, সেটা কেটে গিয়ে একটা ঝরঝরে ভাব ফুটে উঠেছে। আমাদের পাশেই ধপ করে বসে পড়ল। পিসি, বেজায় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? পিসি মুখে কিছু না বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। শুভেন্দু আর আমি হাঁ করে তাকিয়েছিলাম ওর দিকে। আমাদের কানের কাছে মুখ নিয়ে এসে মৃণাল বলল, অল বোগাস। কাল রাতে বোয়ার থান ঘুরে দেখে এলাম, কিচ্ছু নেই, যত সব ফালতু। সূর্য একটু মাথার উপর উঠতেই খাওয়া দাওয়া করে আমরা গুছিয়ে বেরোবো, ঠিক তখনই পিসেমশাই বললেন, শোনো না, বলছি যে পিকলু কয়েকটা দিন শহর থেকে ঘুরে আসতে চায়, তা ওকে তোমরা নিয়ে যাও। আমাদের কেমন যেন একটা সন্দেহ হলো। শুভেন্দু একটু কিন্তু কিন্তু করছিল, কিন্তু পিসেমশাইয়ের কথার উপর বেশি কিছু বলতে পারল না। চোখের ইশারায় আমাকে আর শুভেন্দুকে ঘরের বাইরে আসতে বললেন। শোনো, মৃণালের লক্ষণ আমার ভালো ঠেকছে না। ও জঙ্গল থেকে যারা ফিরে আসে তারা বুড়ার চর হয়ে ফিরে আসে। তোমরা কয়েকদিন খুব সাবধানে থাকবে, তাই জন্যই পিকলুকে তোমাদের সাথে পাঠাচ্ছি। যদি সেরকম কোনো অস্বাভাবিক ঘটনা দেখো, তাহলে গ্রামেই আবার ফিরে আসবে। জানবে শহরের কোনো ডাক্তারের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর যদি দেখো এই 7 দিনের মধ্যে কিছু হয়নি, তাহলে পিকলু ফিরে আসবে। পলাশবাড়ি থেকে কিয়াতলার বাসে উঠেই মৃণাল ঘুমিয়ে পড়ল। 3 ঘন্টার পথ আমরাও বিরক্ত করলাম না। পিকলু আমাদের মোড়লের সেই বাকি ঘটনা বলতে শুরু করল। কানু, মোড়লের ছোট ছেলে, পরদিন সকালে গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসীরা ওকে গ্রামের সীমানায় আটকে দেয়। ওকে ঢুকতে না দেওয়ায় রাগে সে আবার জঙ্গলে ফিরে যায়। পরে অবশ্য মোড়লের বউয়ের অনেক অনুরোধে গ্রামের লোকেরা যখন ওকে পরদিন বোঙার জঙ্গলে খুঁজতে যায়, ওরা দেখে যে কানহুর বিকৃত শরীরটা বোঙার থানে পড়ে আছে। ওর সারা মুখে গভীর ক্ষত, কেউ যেন খুবলে একটা চোখ তুলে নিয়েছিল। সেই বন্ধ চোখের কোল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে বোঙার থানে। ওর পা দুটোকে উল্টো দিকে মুচড়ে দিয়েছে। বেঁচে ছিল? পিকলু একবার মৃণালের দিকে তাকিয়ে বলল, ছিল। তারপর এক রাত বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তারপরেই শুরু হয় আতঙ্কটা। রাতের অন্ধকারে কানহু বাড়ির বাইরে এসে লোকজনকে ডাকত। মোড়লের বউ ছিল ওর প্রথম শিকার। অসুস্থ ছেলেটা ডাকছে এই ভেবে বাইরে বেরিয়ে এসেছিল। অন্ধকারে একটা সবুজ আলো দেখে সেদিকে এগিয়ে যান। তার পরদিন জঙ্গলের ধারে ওর রক্তশূন্য লাশটা উদ্ধার করা হয়। এরকম আরও কয়েকটা ঘটনা ঘটতে থাকলে গ্রামের সবাই সতর্ক হয়ে যায়। আচ্ছা, কানহুর সঙ্গে কি হয়েছিল জানতে পেরেছিলে? সবার সন্দেহ এটাই, সে রাতে বোঙার থানে বলি দেখে নিয়েছিল। বোঙার ভোগ সম্পূর্ণ হয়নি। সেই রাগে বোঙার অপদেবতা বুড়া কানহুর শরীরে বাসা বেঁধে গ্রামের লোকেদের সর্বনাশ করত। তারপর পিকলু বোতল থেকে খানিক জল খেয়ে বলল, তারপর গ্রামের লোক বড় তান্ত্রিক ডেকে বুড়াকে জঙ্গলে বেঁধে দেয়। কিন্তু এরই মধ্যে গ্রামের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। গ্রামের যে যে বাড়িতে অকাল মৃত্যু ঘটেছিল তাদের মনে হয় মোড়লের জন্য আজ গ্রামের এই অবস্থা। রাগে শোকে অন্ধ হয়ে গিয়ে এক রাতে ওরা দল বেঁধে মোড়লের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। রাতের অন্ধকারে গোটা পরিবারের লোকজন জানত পার্থনাথ করে পুড়ে মারা গিয়েছিল। হ্যাঁ, শুধু বেঁচে গিয়েছিল মোড়লের বড় ছেলে। সে তখন শহরে গিয়েছিল। ফিরে এসে সব দেখে কিছু না বলেই এক কাপড়ে গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামের লোকজন সব ভুলে আবার শান্তিতে বসবাস করতে লাগলো।
এমন সময় কেউ একজন খবর দেয় জঙ্গলের ধারে ঝুপড়ির বাইরে বুড়ার একটা মূর্তি পড়ে আছে। ওটার গায়ে তেল সিঁদুর মাখানো, রক্ত দিয়ে ভোগ দেওয়া হয়েছে। সবাই ছুটে যায়। সবাই বুঝলো কেউ বুড়াকে জাগিয়ে তুলেছে। বুড়াকে মানুষের রক্ত দিয়ে ভোগ দিলে বুড়া মনস্কামনা পূরণ করে। সেদিন রাতে মোড়লের ঘরে আগুন দেওয়া 3 জনের পরিবার 1 সপ্তাহের মধ্যে রক্তবমি করে মারা গেছে। তারপর থেকে মোড়লের সেই বড় ছেলে সবার অলক্ষ্যে বুড়াকে প্রতি বছর ভোগ দিয়ে আসে। গ্রামে প্রতি বছর 1 জন করে লোক বেঘরে মারা যায়। গত বছরও শহর থেকে আসা একটা ছেলের লাশ উদ্ধার করা হয় ওই জঙ্গলের মধ্যে। পুলিশ এসে রিপোর্ট লেখে, তারপর একটু খোঁজখবর করে ফিরে যায়। ওদেরও নিজের জীবনটা তো প্রিয়। মোড়লের পরিবার কোথায় থাকে? ওদের গ্রাম থেকে বের করে দিলেই তো হয়। ওরা যে কোথায় থাকে কেউ জানে না। গত বছর মেলায় সেই ছেলেটাকে একটা দোকান থেকে বুড়ার একটা মূর্তি দেখে শোপিস হিসাবে কিনতে চেয়েছিল। দোকানদার রাজি হয়নি। ছেলেটা জোর করে মূর্তিটা নিয়ে পালাতে গেলে দোকানদারের সঙ্গে হাতাহাতি হয়। ওর বন্ধুরা জোর করে ওকে নিয়ে চলে আসে। এসবের মধ্যে ছেলেটার রক্ত বুড়ার মূর্তির ওপর কোনোভাবে পড়ে গিয়েছিল। তারপরের ঘটনা তো জানোই। পরদিন পুলিশের সঙ্গে ওর বন্ধুরা ওই দোকানদারকে খুঁজতে গিয়েছিল, কিন্তু মেলার ওই দিকে দোকানের কোনো চিহ্ন ছিল না। বাজ পড়ে পুড়ে যাওয়া একটা গাছ আর তার পায়ের কাছে বুড়ার তেল সিঁদুর লাগানো ওই মূর্তিটা পড়েছিল। এই কথাটা শুনে আমাদের সারা শরীর কেমন যেন হিম হয়ে গেল। এই একই ঘটনা সেদিন বিকেলে মৃণালের সঙ্গে হয়েছে। আমরা সবাই ওর দিকে তাকালাম, দেখি ওর সিট খালি। মৃণাল বাস থেকে নেমে হাঁটা লাগিয়েছে। পিকলুর গল্প শুনতে শুনতে এত বিভোর হয়ে গিয়েছিলাম যে বাস কখন দাঁড়িয়েছে খেয়াল পাইনি। তাড়াতাড়ি নেমে ওর পিছু ধরলাম। কিরে, এখানে নামলি কেন? মৃণাল ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো বাসটা বারুনির পুল ভেঙে জলে পড়ে গেল। কত লোকের চিৎকার কানে এলো, তাই। তা বলে তুই মাঝ রাস্তায় নেমে পড়বি? একবার আমাদের ডাকবি না? যদি না দেখতাম তাহলে কি হতো? মৃণাল আর কিচ্ছু বলল না। পিকলু, এবার কিভাবে যাব? শুভেন্দুর প্রশ্ন শুনে পিকলু আশেপাশে তাকিয়ে বলল, এই জায়গাটা মনে হয় কেন্দুয়াগড়। চলো একটু এগিয়ে গিয়ে দেখি। পিকলুর কথার মধ্যে ট্রেনের শব্দ শুনতে পেলাম। আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করে স্টেশনের দিকে এগোলাম। বাড়ি পৌঁছালাম তখন রাত নেমেছে। বাড়ি ফিরতেই পিকলুর মোবাইলে পিসেমশাইয়ের ফোন। পিকলুর মুখ সাদা হয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে বলল, কেয়াতলার বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। বারুনির ব্রিজ ভেঙে বাস নদীতে পড়ে সব লোক মারা গেছে। আমরা ঘরের মধ্যে থম মেরে বসে রইলাম। তখনও মৃণাল অকাতরে ঘুমোচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙল মৃণালের চিৎকারে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আজ বাড়ি যাবি। পিকলু কিছুতেই রাজি হচ্ছিল না দেখে মৃণাল ওর ব্যাগ নিয়ে মেসের বাইরে ছুঁড়ে ফেলে দিল। শুভেন্দু আর আমার হাজার বোঝানো সত্ত্বেও মৃণাল কোনো কথা শুনতে চাইল না। বাড়ি থেকে বেরোনোর সময় পিকলুর চোখে অদ্ভুত একটা ভয় দেখেছিলাম। সেদিন আর আমরা কেউ কাজে বেরোতে পারিনি। শুধু মনে হচ্ছিল কোনো একটা খবর আসবে। ঠিক রাতের দিকে খবর এলো, পিসেমশাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পিকলু বাড়িতে ঢোকার মিনিট 10-এর মধ্যে বুকে অসহ্য ব্যথা ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। মৃণাল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম এত জীবন্ত স্বপ্ন এর আগে আমি কোনোদিন দেখিনি।
তোরা হয়তো আমায় ভুল বুঝলি। আমি শুধু চেয়েছিলাম পিকলু শেষ সময়ে তার বাবার পাশে থাকুক। এই যা। তারপর দিন সাতেক সব স্বাভাবিক, তবে মৃণাল খুব চুপচাপ হয়ে গিয়েছিল। ছেলেটা সব সময় কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে, ঘুমোতে ভয় পায়। বলে, ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখব, আর যে স্বপ্নই দেখব সেটাই সত্যি হয়ে যাবে। ঘটনাটা ঘটল রবিবার রাতে। আমরা শুয়ে আছি, হঠাৎ মনে হলো ঘরের বাইরে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। মৃণাল সিঁড়ির উপর থেকে হুড়মুড় করে নেমে এলো। শুভেন্দু এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হলো? এত রাতে তুই ছাদে গিয়ে কি করছিলিস? মৃণাল কোনো উত্তর না দিয়ে ব্যাগ গোছাতে লাগলো। আমি ওর হাত ধরে বললাম, কি হয়েছে বলবি তো? আবার সব স্বপ্ন। মৃণালের চোখে ভয় খেলা করছিল, কাঁপা কাঁপা গলায় বলল, শোন, আমি সেদিন তোদের অনেক কথাই বলিনি রে। আমার এখানে থাকা আর সম্ভব হবে না। আমি পলাশ বাড়ি যাচ্ছি। শুভেন্দু ওর পথ আগলে বলল, আগে সব খুলে বল, তারপর তোকে যেতে দেব। মৃণাল মাটিতে ধপ করে বসে পড়ল, দীর্ঘশ্বাস ফেলে বলল, জ্বরের ঘোরে না বুড়ার ডাকে জঙ্গলে কখন ঢুকে পড়েছিলাম জানি না। যখন সম্বিত ফিরল তখন দেখি আমি বোঙার থানের সামনে দাঁড়িয়ে আছি। চারিদিকে অনেক ছোট ছোট সবজি আলো দেখে আমি প্রথমে ভাবলাম হয়তো জোনাকি জ্বলছে চারিদিকে, কিন্তু তারপর ভালো করে তাকিয়ে দেখে বুঝতে পারলাম জোনাকি নয়, সেগুলো সব চোখ। সবগুলো আমার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টি বড় গভীর। হঠাৎ পেছন থেকে কেউ যেন জোরে ধাক্কা দিতে একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। উঠতে গিয়ে বুঝতে পারলাম গর্তটা বেশ গভীর। কারোর সাহায্য না পেলে একা বের হওয়া অসম্ভব। সেই চোখগুলো একটু একটু করে এগিয়ে আসছিল আমার দিকে, কিন্তু আমার থেকে দূরে জঙ্গলের মধ্যে ভাসমান দুটো স্থির চোখ স্থির হয়ে আমায় জরিপ করছিল। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে থ হয়ে গেলাম। সর্দি বসা গলায় কে যেন বলল, বুড়া, তুই কাল আসিস, আজ ভোগ নাই। সাথে সাথে একটা ক্রুদ্ধ হুঙ্কার ভেসে এলো জঙ্গলের ভেতর থেকে। দুটো বলিষ্ঠ হাত আমায় টেনে তুলল। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলল তখন সবে সূর্য উঠেছে। আমার সামনে মেলার সেই বৃদ্ধ। আমি প্রশ্ন করলাম, আপনি? হ্যাঁ গো দাদা বাবু, আমি এ জঙ্গলের কাল। আমি তোমাকে বুড়ার হাত থেকে বাঁচিয়েছিলাম। আমার মাথাটা ভারী হয়ে গেছিল। লোকটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে লোকটার শরীরে হাড় ছাড়া আর কিছু নেই, থাকতে পারে না। আমায় ওইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, সাপ লেগেছিল, তাই এই শরীরে আটকে আছি। ক্ষণিকের রাগে বুড়াকে জাগিয়ে বলেছিলাম, আমার পরিবারের যারা পুড়িয়ে মেরেছে তাদের শেষ করে দাও, বদলে প্রতি বছর নররক্ত দিয়ে তোমায় পুজো দেব। বুড়া কথা রেখেছিল, কিন্তু সময় যেতে আমি বুঝেছিলাম কত বড় ভুল করে ফেলেছি। গ্রামের লোকজন সতর্ক হয়ে গেল। তখন বুড়া বাইরের লোকেদের ছলে বলে ডেকে আনে। আমি সতর্ক করি, বাধা দিতে চাই, কিন্তু
রক্তের ভোগ একবার লাগলে তার প্রাণ বাঁচানোর আর সাধ্য নেই। আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি এখন কি করব? বৃদ্ধ আমার প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে বলল, সে উত্তর আমার জানা নেই, না হলে আমি নিজেকে মুক্ত করে ফেলতাম। কাল রাতে তোমাকে ওই গর্তে ফেলে না দিলে তোমার লাশ ওই জঙ্গলের বাইরে পড়ে থাকতো। মৃণাল থামতেই আমি জিজ্ঞাসা করলাম, এসব কথা তুই আগে বলিসনি কেন? ভয়ে বলতে পারিনি রে। আমার মন বলছিল ওখান থেকে পালিয়ে এলেই আমি বেঁচে যাব, কিন্তু স্বপ্নগুলো আমায় বাঁচতে দেবে না। আমি বুঝেছি আমার নিয়তি আমার পলাশবাড়ির জঙ্গলে আমাকে টেনে নিয়ে যাবেই। মরণ ছাড়া যে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি নেই ভাই। এরপর সময় কেটে গেছে প্রায় 7 বছর। শুভেন্দু অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গেছে। মৃণালের আর খোঁজ খবর পাওয়া যায়নি। একমাত্র আমি ওই মেসবাড়িতে আজও রয়ে গিয়েছিলাম। কলকাতা শহর এখন নিজেকে উঁচু উঁচু অট্টালিকার প্রসাধনে সাজাতে ব্যস্ত। তার নজর পড়েছে আমাদের পুরনো মেসবাড়ির ওপর। বাড়িটার খোলনলচে বেরিয়ে এসেছিল বহুদিন আগে। বাড়ির মালিক প্রমোটারের কাছে বাড়িটা বিক্রি করে দিয়েছে। বাড়ির বাসিন্দারা নিজেদের অন্য ঠিকানা খুঁজতে বেরিয়ে পড়েছে। আমার হাতেও সমন উপস্থিত। অফিসের পাশেই একটা ছোট্ট ফ্ল্যাট পেয়েছি। আগামীকাল সেখানে চলে যাব। জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে হঠাৎ করেই হাতে পড়ল একটা পুরনো ব্যাগ। ব্যাগটা হাতে নিয়েই মনটা কেমন যেন খচখচ করে উঠল। এটা মৃণালের ফেলে যাওয়া একমাত্র স্মৃতিচিহ্ন। সেদিন এটা ফেলে চলে গিয়েছিল। ব্যাগটা খুলে দেখলাম একটা পুরনো ডায়েরি, কয়েকটা পেন, খালি সিগারেটের একটা প্যাকেট আর কিছু অফিসের কাগজপত্র পড়ে রয়েছে। ডায়েরিটা খুলে পড়তে শুরু করেছি। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। শুভেন্দুর ফোন। শুভেন্দু যখন ধানবাদে পোস্টিং নিয়ে চলে গিয়েছিল তারপরের কয়েক বছর ওর সঙ্গে যোগাযোগ ছিল। ধীরে ধীরে দূরত্ব বেড়ে যাওয়ায় যোগাযোগের তারটা একটু শিথিল হয়ে যায়। আজ হঠাৎ করে মৃণালের ব্যাগটা খুঁজে পাওয়া আর শুভেন্দুর ফোনটা দেখে আমি একটু অবাক হলাম। শুভেন্দুর সঙ্গে খানিকক্ষণ গল্প গুজব করার পর আমি আবার মৃণালের ডায়েরিটা নিয়ে বসবো ঠিক করলাম। ছুটির দিন, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে খাটের উপর লম্বা টানটান হয়ে ডায়েরিটা খুলে বসেছি। ডায়েরির উপরের তারিখটা দেখে মন ভিজে উঠল। 2রা ডিসেম্বর 2015। সেদিন ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। ডায়েরিটা শেষ করে বিছানায় বসে আছি। এ আমি কি পড়লাম? তাড়াতাড়ি শুভেন্দুকে ফোন করলাম। ও একটু অবাক হয়ে বলল, এই তো কথা হলো, আবার ফোন করলি? সব ঠিক আছে তো? তুই দিন 3 ছুটি পাবি? কেন বলতো? একবার পলাশ বাড়ি যেতে হবে। আবার? কেন রে? তোর পিসির বাড়ি ওখানে আছে, ভুলে গেলি নাকি? আরে ভুলিনি, কিন্তু এত বছর পর। শুভেন্দু একটু অবাক হয়েছে। ওকে বললাম দেখা করে সব বলবো। হাওড়া থেকে ট্রেনে উঠে বসলাম। শুভেন্দু ট্রেনে উঠেই 2 কাপ চা কিনে চায়ের কাপে চুমুক দিয়ে বলল,
মৃণালটাকে খুব মিস করছি জানিস। আমি শুভেন্দুর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। ও প্রশ্ন করল, ওভাবে কি দেখছিস? কিছু বলবি? তুই সত্যি কিছু জানিস না শুভেন্দু? কোন ব্যাপারে? কাল থেকে কী সব বলছিস? হঠাৎ করে পলাশ বাড়ি যাচ্ছি, একটু খুলে বলবি প্লিজ। মৃণালের ফেলে যাওয়া ব্যাগ থেকে একটা ডায়েরি পেয়েছি। তার মধ্যে যা লেখা আছে সেটা পড়লে তোর মাথা ঘুরে যাবে। কি লেখা আছে? তার আগে বলতো, গত কয়েক বছরে তোর সঙ্গে মৃণালের কোনো যোগাযোগ হয়নি? না। আর পিকলু, ও কেমন আছে? শুভেন্দুর মুখ কেমন যেন কালো হয়ে এলো। ওই ঘটনার পর থেকে পিসি, পিকলু কেউ আমার ফোন তুলতো না, এমনকি বাবার ফোনও তুলতো না। বাবাকে অনেকবার বলেছি, কিন্তু বাবার শরীরটা এতটাই খারাপ, আর আমিও কাজ নিয়ে এত ব্যস্ত যে আর পলাশ বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তোর মনে আছে মৃণাল যেদিন বাড়ি থেকে পাকাপাকি চলে গেল সেদিন ও একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল? হ্যাঁ। তার আগে তোর পিসে মশের মারা যাওয়ার ঘটনাটা দেখতে পেয়েছিল। এই সমস্ত ঘটনার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিস না? এত হেয়ালি করিস না ভাই, যা বলার খুলে বল। আমি কিছুই বুঝতে পারছি না, মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বোঙার থানে বুড়োকে জাগানোর যে প্রক্রিয়া পিকলু বলেছিল, তার মধ্যে একটা কথা বলেছিল, তোর মনে আছে? কোনটা বলতো? অনেক কিছুই তো বলেছিল। মোড়লের বড় ছেলের বংশ একমাত্র বুড়াকে এখনো সবার চোখের অলক্ষ্যে পুজো করে যায়, আর সেই পরিবারের লোকেরাই বুড়ার ভোগ হিসেবে প্রতি বছর একজনকে বলি দেয়। হ্যাঁ, বলেছিল। এবার ভালো করে একটু মনে করে দেখ, মেলার মধ্যে ওই কোণের দিকে দোকানটা সম্পর্কে তো আমরা জানতাম না। বেরোনোর সময় পিসে মশাই আমাদের ওই দোকানটার কথা না বলতেন, তাহলে ওই দিকটায় আমরা তো যেতামই না। আমার চোখের সামনে শুভেন্দুর মুখ রক্ত শূন্য হয়ে আসছিল। মানে? এই বুড়ো ঘটনায় একমাত্র তোর পিসির পরিবার ছিল যারা খুব বুদ্ধি করে আমাদের ডেকেছিল। আমরা ছিলাম সে বছর ওদের শিকার। বোঙার গর্তে পড়ে গিয়ে মৃণাল একটা অদ্ভুত ক্ষমতা পেয়েছিল। স্বপ্নে হয়তো দেখেছিল যে পিকলু আমাদের কাউকে বুড়ার কাছে ভোগ দেবে, তাই সেই রাত্রিরেই ওকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর কথা মতো বুড়ো নিজের ভোগ না পেয়ে বাড়ির একজনকে, অর্থাৎ পিসে মশাইকেই, আরো মনে কর পিসে মশাই ইচ্ছে করে পিকলুকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। আবার এটাও বলেছিলেন কিছু হলে যেন পলাশ বাড়ি ফিরে যায়, কলকাতার ডাক্তার কিছু করতে পারবে না। পিকলুকে সঙ্গে পাঠিয়েছিলেন যাতে শিকার হাত ছাড়া না হয়ে যায়। মানে? তার মানে পিসে মশাই হচ্ছে মোড়লের বড় ছেলের সেই বংশধর। কিন্তু কিন্তু মৃণালকে সে বৃদ্ধ কেন বাঁচালো? মেলার সেই ঘটনাটা মনে করে দেখ। যখন মৃণাল রাগের চোটে মূর্তিটা ভাঙতে চাইল, তখন ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এসে আমাদের বলেছিল, নিয়ে যাও, এমনিই নিয়ে যাও। বাইরের দোকানের কিন্তু সে কথায় কোনো অভিব্যক্তি ছিল না, কারণ দোকানে সেই বৃদ্ধকে দেখতে পায়নি, কারণ সেই অতি বৃদ্ধ লোকটা জানত বুড়ার মূর্তি ভেঙে ফেললে কোনো লাভ হবে না, ওকে অন্যভাবে শেষ করতে হবে। শুভেন্দু সিট থেকে তরাক করে উঠে দাঁড়ালো। এই নিলয়, এই দোকানদার লোকটাকে আমি এবার চিনতে পেরেছি। সেদিন অন্ধকারে আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু চেনা চেনা লাগছিল। ও পিসে মশাই এর ছোট ভাই সুবিমল কাকা। ইচ্ছে করে দাড়ি গোফ লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছিল। ঠিক তাই। তবুও মোড়লের বড় ছেলে সেই অতিবৃদ্ধ লোকটা সবাইকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সবসময় সফল হয় না। মৃণালের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ট্রেনটা এখন বেশ জোরে ছুটছে। সহযাত্রী সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা দুজনে সাইড লোয়ারে বসে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছি। ট্রেন যখন পলাশবাড়ি পৌঁছলো তখন বেলা 2:30। স্টেশনে নেমে এতদিন পরে সেই পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে উঁকি দিয়ে গেল। ঠান্ডাটা এখনো সেভাবে পড়েনি, তবুও একটা কুয়াশার চাদর জায়গাটাকে ঘিরে রেখেছে। শুভেন্দু আর আমি নুড়ি বিছানো পথ ধরে হাঁটতে লাগলাম। স্টেশনের লাগোয়া টোটো লাইন দিয়ে দাঁড়িয়েছিল। একজন প্রশ্ন করল, দাদা কোথায় যাবেন? মন্দিরতলা, মেলার মাঠের দিকে। টোটো চলতে শুরু করলো। প্রায় 20 মিনিট চলার পর একটা
ভাঙাচোরা বাড়ির সামনে এসে টোটো দাঁড়িয়ে পড়ল। পাশের পুকুর এখন কচুরি পানায় ভরে রয়েছে। পুকুরের সামনে দাঁড়িয়ে শুভেন্দু দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তাহলে বুয়া পিসিকেও? আর আমরা এতদিন জানতাম বুয়া পিসি ডুবে মারা গিয়েছিল। জানিস, মা মাঝে মাঝে বলতো পিসি গ্রামের মেয়ে, সাঁতার কাটতে জানতো। জলে ডুবে কিভাবে মারা গেল? কথার মাঝে দেখলাম শুভেন্দুর চোখ জলে ভরে উঠেছে। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে একজন ডাক দিল, কাকে খুঁজছেন? এখানে তো কেউ থাকে না। শুভেন্দু চোখের জল মুছে বলল, এটা তো পরিমল মুন্ডার বাড়ি। ওরা কোথায়? লোকটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কোনো খবর টবর রাখেন না নাকি? কত বছর আগের ঘটনা, সব তো শেষ হয়ে গেছে। তারপর নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে বলল, শিব মন্দিরে চলে যান, পুরোহিত মশাই সব জানেন, উনি সব বলবেন আপনাদেরকে। বলেই পথের বাঁকে মিলিয়ে গেল। সূর্য এখন আকাশের কোলে বিশ্রাম নিতে ঢলে পড়েছে। কমলা রঙের চাদর বিছিয়ে আকাশটা এখন অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। একজন বৃদ্ধ পূজারী সন্ধ্যের আয়োজন করছেন। আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, পরিমল মুন্ডা আমার পিসে মশাই। ওরা কোথায় কিছু জানেন? বৃদ্ধের মুখটা কেমন যেন হ্যাকাশে হয়ে গেল। বসো, জানতাম কেউ না কেউ একদিন খবর নিতে আসবেই। সন্ধ্যের আরতির পর পূজারী মন্দির বন্ধ করে আমাদের বললেন, চলো, আমার ঘরে বসেই কথা হবে। ওর সাথে গ্রামের পথ ধরে পিছন পিছন চললাম। মাটির আটচালা ঘর। আসবাব বলতে ঘরের মধ্যে শুধু একটা চৌকি পাতা, আর ঘরের কোণে একটা কুঁজো রাখা। উনি আমাদের জল বাতাসা খেতে বললেন। শুভেন্দু বলল, প্রায় বছর 7 আগে আমরা এখানে এসেছিলাম। বৃদ্ধ পুরোহিত কথা শেষ করতে না দিয়েই বললেন, তারপরেই সব কিছু পাল্টে যায়। পলাশবাড়ি গ্রামের আতঙ্ক 7 বছর আগে চিরতরে শেষ হয়ে গেছে। আর এটা হয়েছে একমাত্র তোমার বন্ধু মৃণালের জন্যই। আপনি আপনি চেনেন মৃণালকে? ও কোথায়? এসেছিল সে দেবদূতের মতো পলাশবাড়ি গ্রামকে উদ্ধার করতে। তারপর বৃদ্ধ পুরোহিত থেমে উদাসভাবে তাকিয়ে রইলেন বাইরের দিকে। সেদিকে তাকিয়ে দেখি চাঁদের আলো গাছের পাতার ভেতর থেকে উঠোনের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন মনে হচ্ছে খুব সুচারুভাবে কেউ আলপনা দিয়েছে। সেদিকে তাকিয়ে বৃদ্ধ পুরো ঘটনাটা বলতে শুরু করলেন। একদিন বিকেলে মন্দিরে মৃণাল এসে উপস্থিত হয়। ওর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আমরা বুঝতে পারি যে এই গ্রামে এতদিন ধরে এত কিছু হয়ে চলেছে তার পিছনে একমাত্র পরিমলের পরিবারই দায়ী। ওরা সবার সঙ্গে এমনভাবে মিশে থাকতো যে আলাদা করে বোঝার উপায় ছিল না। সেই ঘটনা জানার পর সবাই মিলে ওদের বাড়ি হানা দেয়। আর তখনই ওই বাড়ির একটা লুকোনো ঘর থেকে বুড়ার মূর্তি খুঁজে পাওয়া যায়। গ্রামের লোকজন পুলিশে খবর দিতে গেলে পরিমলের ভাই সুবিমল বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরদিন জঙ্গলের ধারে তার মৃতদেহ পাওয়া যায়। আর বাকিরা? সে রাতে বাড়িতে আগুন ধরে গিয়ে সবাই। তারপর থেকে আর গ্রামে কোনো অঘটন ঘটেনি। পরদিন সকালে উঠে সারা গ্রাম মৃণালের খোঁজ করছিল। দেবদূতের মতো ও পলাশবাড়িকে বাঁচিয়েছিল, কিন্তু ওরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেটা কোথাও যেন একটা চলে যায়। আমরা উঠে দাঁড়ালাম। আমাদের দুজনের চোখ এখন জলে ভেজা। পুরোহিত মশাই বারবার করে বলেছিলেন সে রাতটা ওর বাড়িতে থেকে যেতে, কিন্তু যে আশা নিয়ে আমরা এসেছিলাম
সেই আশা আমাদের পূরণ হওয়ার নয়। মৃণালকে আমরা আর কোনোদিনও খুঁজে পাব না। পলাশবাড়ির অভিশাপ বুকে নিয়ে এসে চিরকালের মতো হারিয়ে গেছে। শুনছিলেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে গল্প সিংবোঙার চর। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।